না, এটা কোনোভাবেই হতে পারে না। আমাদের সিস্টেমের কাজ বন্ধ হয়ে যাচ্ছে কেন? এটা কোনোভাবেই পসিবল না। আমাদের সিকিউরিটি সিস্টেম এমন সমস্যা কখনো দেখা দেয় নাই। শিহাব খুব চিন্তায় পড়ে গেল। শিহাব কম্পিউটারে কাজ করছিল, হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে। কি মনে হচ্ছে শিহাব একা শুধু কম্পিউটারে বসে আছে? না, শিহাবের আশেপাশে আরো 50 জন মতো কম্পিউটার নিয়ে দেশের ওয়েবসাইট নিরাপত্তা দিতে ব্যস্ত। ইউআইডি আন্ডারগ্রাউন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট দেশের একমাত্র সংস্থা যাকে সরকার গোপনে পরিচালনা করে আসছে। দেশের যত রকম নিরাপত্তা আছে সবকিছু এই সংস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেখানে একটা কম্পিউটার কাজ করা বন্ধ করে দিলে সেটা স্বাভাবিক কোনো বিষয় নয়। শিহাব দ্রুত হাসান সাহেবের কেবিনে চলে যায়। হাসান সাহেব ইউআইডি ডিপার্টমেন্টের প্রধান। স্যার, আমার কম্পিউটার হ্যাং করে রয়েছে, কোনো কাজই তো করতে পারছি না। হাসান সাহেব শিহাবের কথায় চমকে উঠলেন। তুমি কি বলছো শিহাব? এটা কিভাবে হতে পারে? একটা কম্পিউটারের প্রবলেম হওয়া মানে খুব বড় সমস্যা। আমাদের তো এমন হওয়ার কথা নয়। দেশের সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদের পেছনে তো সীমাহীন হ্যাকার গ্রুপ রেগে রয়েছে। যে কোনো সময় তারা সব তথ্য পেয়ে যেতে পারে। চলো দ্রুত দেখি কি হয়েছে। হাসান সাহেব শিহাবকে নিয়ে হলরুমে চলে আসে, কিন্তু এসে যা দেখে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ইউআইডি টিমের সবার কম্পিউটারেই একই অবস্থা। সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে, এমনকি তাদের সব ডেটা অন্য কোথাও ট্রান্সফার হওয়া শুরু করে দিয়েছে। এটা দেখে হাসান সাহেবের অজ্ঞান হয়ে যাবার পালা। যেটা ভেবেছিল ঠিক সেটাই হলো। একটা হ্যাকার গ্রুপ সবগুলো কম্পিউটার হ্যাক করে তথ্যগুলো নিয়ে নিচ্ছে। সবার মাথায় বাজ পড়তে লাগলো। অফিসার্স, আপনারা সবাই কি করছেন? এখানে আমাদের সবকিছু হ্যাক হয়ে যাচ্ছে আর আপনারা সবাই কিছুই করতে পারছেন না। হাত গুটিয়ে সবাই বসে আছেন। দেশে তো খুব বড় সর্বনাশ হয়ে যাবে। সরি স্যার, আমাদের কিছুই করার নেই। এদের টিমটা অনেক বড়। আমাদের কাছে ভাইরাস দিয়ে কম্পিউটারগুলোর কাজ বন্ধ করে দিয়েছে। এখন আমাদের সব কিছু ওদের হাতের মধ্যে। আমাদের আর কিছু করার নাই। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। না, এটা কোনোভাবেই হতে পারে না। আমার এক্ষুনি মাহফুজকে চাই। মাহফুজের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। ওই আমাদের সবকিছু ঠিক করে দিতে পারবে। আমাদের সংস্থার জন্য মাহফুজ একাই পুরো একটা টিমের মতো। শিহাব, আমি এক্ষুনি মাহফুজকে এখানে দেখতে চাই। ওকে স্যার। শিহাব তাড়াতাড়ি করে মাহফুজকে ফোন করে, তারপর এখানেই সবকিছু খুলে বলে। মাহফুজ, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। আমি জানি তুই আমাদের টিমের সমান। এখানে না আসলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাহফুজ কথা বলা শেষ করে অফিসের দিকে রওনা দেয়। একটু পরেই পৌঁছে যায় রিসিভ করার জন্য। আগে থেকেই হাসান সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাকিব দাঁড়িয়েছিল। রাকিব, এখানে কি হয়েছে আমাকে বলো তো। বস, এখানে আমরা কাজ করতেছিলাম, হঠাৎ করে একদল হ্যাকার আমাদের সিস্টেম হ্যাক করে ফেলে। আমরা তাদের আইপি অ্যাড্রেস হ্যাক করার চেষ্টা করলাম, কিন্তু সেখানে প্রচুর আইপি অ্যাড্রেস দেখলাম যা এখন হ্যাক করা সম্ভব নয়। ওকে, চলো কি হয়েছে দেখে নিই। দুজন মিলে ভিতরে যেতেই হাসান সাহেব মাহফুজের কাছে চলে আসে। মাহফুজ, তাড়াতাড়ি আসো। এখন একমাত্র তুমি আমাদের ভরসা। সবকিছুই তো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এদের হ্যাকিং কোডগুলো কিছুই বুঝতে পারছি না। ওকে, কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমার ঠিক সামনের কম্পিউটারে বসে পড়লাম। হ্যাকার গ্রুপের কোডগুলো খুবই সিক্রেট। মনে হয় অনেক দিন ধরে আমাদেরকে হ্যাক করার চেষ্টা করছে। সবগুলো কম্পিউটারের দিকে চোখটা বুলিয়ে নিলাম। গ্রুপটার দুর্বল জায়গার খোঁজ করতে লাগলাম। পিছনের বড় স্ক্রিনটার দিকে তাকিয়ে ওদের কোনো একটা দুর্বল কোড খুঁজে বের করার চেষ্টা করতে থাকলাম। কিন্তু অন্যদিকে হাসান সাহেব মাহফুজের কাজ দেখে খুব বিরক্ত হলো। মাহফুজ, তুমি এটা কি শুরু করেছো? যেখানে আমরা সবাই পড়ে আছি যে কিভাবে সব ঠিক করব, সেখানে তুমি কোনো কাজ না করে একদিকে তাকিয়ে আছো। হাসান সাহেবের কথায় কোনো রেসপন্স দেয় না, নিজের মতো কাজ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে হুট করেই কম্পিউটারে বসে যায়। এই শিহাব, এক গ্লাস ঠান্ডা মিল্কশেক নিয়ে আয় তো। হ্যাঁ, তুই ওয়েট কর, আমি এক্ষুনি নিয়ে আসছি। মাহফুজ নিজের কাজে বসে যায়। কম্পিউটারের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয়, কারণ হ্যাকারদের দুর্বল আইপি পেয়ে গেছে। মাহফুজ পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে
কম্পিউটারে প্লাগ ইন করে দেয়। তার আর কয়েক সেকেন্ড পরেই পুরো টিমের কম্পিউটারগুলো স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল। এটা দেখে তো হাসান সাহেব তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চোখ বড় বড় করে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। তাহলে কি সব শেষ হয়ে গেল? এতদিনের পরিশ্রম সব কেড়ে নিল কোন হ্যাকার গ্রুপ এসে? মাহফুজ, আমার সব শেষ হয়ে গেল। তাহলে এখানে কি তোমাকে ঘোড়ার ঘাস কাটার জন্য নিয়ে এসেছি? জাস্ট স্টুপিড একটা, কিছু করতে পারলে না। তুমি বলে এত কিছু পারো, আজ কি দেখালে? এটা তার প্রমাণ? আমার এতদিনের পরিশ্রম এক নিমিষে সব শেষ হয়ে গেল। চুপ করে চেয়ারে বসে আছি আর মিসকি মুসকি হাসছি। হঠাৎ করেই চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, আর তখনই সবাই আনন্দে চিৎকার করে উঠল, হাসান স্যার, আমাদের কম্পিউটারগুলো অন হয়ে গেছে। সব তথ্য আবার ব্যাক হতে শুরু করেছে। হ্যাকারদের কাছেও কোনো কপি ফাইল যেতে পারে নাই। আবার সব কিছু ঠিক হয়ে গেছে। হাসান সাহেব মাহফুজের দিকে অবাক হয়ে তাকালো। মাহফুজও মুচকি একটা হাসি দিয়ে বসে পড়ল। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাহফুজ, তুমি এটা কি করে সম্ভব করলে? যেখানে হ্যাকাররা আমাদের সবকিছু তাদের নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছিল, সেখানে সবকিছু কি করে ঠিক করলে? কেন স্যার, সব কিছু ঠিক করা খুব কঠিন কাজ? আপনার চিন্তিত হওয়ার কারণ তো আমি বুঝতেই পারছি, কিন্তু সব কিছুই যদি এত তাড়াতাড়ি করলে হয়ে যেত, তাহলে এই পৃথিবীতে সবাই সফল হয়ে যেত। দেখুন স্যার, আমি প্রথমে ওদের হ্যাকিং কোডগুলো দেখেই বুঝে গিয়েছিলাম ওদেরকে এখন হ্যাক করে ফেলা পসিবল না, কারণ এতে অনেক সময় চলে যাবে, আর সাথে আমাদের তথ্যগুলো। তাই প্রথমে ওদের দুর্বল কোডগুলোর দিকে নজর দিলাম, যাতে করে সেটা ধরেই ওদের ঘায়েল করতে পারি। অবশেষে পেয়েও গেলাম। তখন পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলাম, যেখানে আমার তৈরি করা একটা ভাইরাস ছিল। সো পেন ড্রাইভ প্লাগিং করতেই ভাইরাসটা তাদের কাছে চলে যায়। ওদের সিস্টেম ভাইরাসে নষ্ট হয়ে তথ্যগুলো আবার আমাদের কাছেই ব্যাক করলো। জাস্ট সিম্পল। হাসান সাহেব মাহফুজকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। মাহফুজ, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে তখন অনেক খারাপ কথা বলেছি। আসলে মাথা কাজ করছিল না তখন। আরে না, আমি কিছু মনে করি নাই। আমি বুঝেছি আপনার অবস্থা। মাহফুজ বস, এই যে আপনার কোল্ড মিল্কশেক। আরে এটা হাসান স্যারকে দাও, আমার জন্য নিয়ে আসতে বলি নাই তো? রাকিব অবাক হয়ে, হ্যাঁ, স্যার যেভাবে রাগ করেছিলেন তাতে তো মাথায় মনে হয় আগুন জ্বলছে। কোল্ড মিল্কশেক খেলে মাথাটা ঠান্ডা হবে। মাহফুজের কথা শুনে সবাই হেসে দেয়, আর হাসান সাহেবও হাসতে হাসতে মিল্কশেকটা হাতে নেয়। হ্যাঁ, স্যার যেভাবে রাগ করেছিলেন তাতে তো মাথায় মনে হয় আগুন জ্বলছে। কোল্ড মিল্কশেক খেলে মাথাটা ঠান্ডা হবে। মাহফুজের কথা শুনে সবাই হেসে দেয়, আর হাসান সাহেবও হাসতে হাসতে মিল্কশেকটা হাতে নেয়। তো স্যার, আমার কাজ তো শেষ হয়ে গিয়েছে, আমি এবার বাসায় চলে যাব। আজকে মনে করলাম একটু বেশি করে ঘুমিয়ে নিব, কিন্তু এই ঘটনা শুনে আর শুয়ে থাকতে পারলাম না। তাছাড়া দেশের বাইরে থেকে এসে বাবা মায়ের সাথে সময় কাটাতে পারি নাই। ও, সেটা এমনি বললেই পারতে, এত কিছু বলার দরকার ছিল না। তুমি সব দিক থেকেই স্বাধীন, যেটাই করবে না কেন আমরা সবসময় সাপোর্ট দেব। যাও, বাসায় চলে যাও। ওকে স্যার, প্রয়োজন হলে আবার তাক দিবেন। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। অফিসে আসার আগে আম্মু বলেছিল যে বিরিয়ানি রান্না করছে, তাই পেটের ভিতরে ইঁদুর লাফালাফি করছে। কিছুক্ষণ পরে মাহফুজ বাসায় এসে যায়। দরজায় কলিং বেল দিতেই দরজা খুলে যায়। মাহফুজ তাকিয়ে দেখে সামনে নিশি দাঁড়িয়ে আছে। নিশি মাহফুজের ছোট বোন। কিরে বাদল, তোর কি কাজ শেষ হলো? হ্যাঁ, কাজ তো শেষ হয়েছে, বাট আমাকে এই বাদর বলা বন্ধ করবি কবে? বলতে পারবি আমাকে? কিছুক্ষণ কি যেন ভাবলো। হ্যাঁ ভাইয়া, বন্ধ করতে পারবো। অনেক ভেবে দেখলাম তুই মরে যাওয়ার পরে বন্ধ করব। ওরে পেটনি মায়া, তোরে আজকে খাইছি। মাহফুজ নিশিকে তাড়া করলো। নিশি অনেক দৌড়ে হাঁপিয়ে গেছে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে
মায়ের পিছনে গিয়ে লুকালো। আম্মু, এই তোমার বাঁদর পোলাটারে থামাও, আমারে মারতে আসছে। আমি কিছুই কই না। হ্যাঁ হয়েছে, তুই যদি কিছু না করিস তাহলে মাহফুজ তোকে তাড়া করার কোনো প্রশ্নই আসে না। তুই নিশ্চয়ই ওকে কিছু বলেছিস। না আম্মু, তওবা তওবা, ওই বাঁদরটাকে আমি কিছুই বলি নাই, শুধু শুধু আমাকে তাড়া করছে। আম্মু, এই যে কেবল বান্দর পোলা বলল আমাকে, আমি কোন দিক থেকে বান্দরের মতো দেখতে তুমিই বলো। এই, তোদের যা ইচ্ছা হয় তাই কর, আমি আজকে নিশিকে রক্ষা করছি না। মাহফুজ, তুই ওকে নিয়ে যা তো। এই তো সুযোগ আজকে পাইছি। শয়তানি একটা হাসি দিয়ে নিশিকে নিয়ে সোফা রুমে চলে আসলাম। ওই পেতনি, এবার আমার থেকে তোকে কে বাঁচাবে? দেখো ভাইয়া, এখন আর মারামারি করব না। তুমি না আমার ভালো ভাইয়া, এখন এসব আর ভালো লাগছে না। তুমি কতদিন পরে আসলে, মিষ্টি কোনো কথা না বলে মারছো আমাকে। ও সরি, মানে একটু বেশিও করে ফেলছি। তো বল, তোর দিনকাল কেমন কাটছে? এতদিন ভালো কাটছিল না, বাট এখন থেকে ভালো কাটবে। তুমি না থাকলে কেমন একা একা লাগে, মন একটুও টিকতে চায় না। আমি খুব খুশি ভাইয়া। তোমার কাছে এখন একটা ছোট আবদার করব, আমার আবদারটা পূরণ করবে ভাইয়া? আচ্ছা, এখন থেকে তোর মনকে টিকিয়ে রাখবো। তোর সেই চকলেট আইসক্রিমগুলো এখন থেকে দেখতে পারবি। তো এখন খুশি তো? ভাইয়া, আজকে আমাকে কলেজে নিয়ে চলো, অনেক দিন হলো তোমার সাথে যাই না। আমি পূরণ করে দিব। আচ্ছা, তুই খেয়ে রেডি হয়ে নে, আমি তোকে নিয়ে যাচ্ছি। একটু পরে নিশি রেডি হয়ে আসে। ওকে নে, কলেজের দিকে রওনা দিলাম। কলেজটা বেশি দূরে না, তাই যেতে আর দেরি হলো না। কলেজে ঢুকেই দেখি একটা বড় বিল্ডিংয়ের পাশে লোকজন জড়ো হয়ে আছে, আর সবাই উপরে তাকিয়ে হাই হতাশ করছে। আমি তাড়াতাড়ি নিশিকে নিয়ে সেখানে গেলাম। উপরের দিকে তাকাতেই কলিজার পানি শুকিয়ে গেল। একটা মেয়ে বিল্ডিংয়ের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। সবাই বলছে সুইসাইড করার জন্য গিয়েছে। নিশি মেয়েটাকে দেখে কেঁদে ফেলে। ভাইয়া, তুমি সীমাকে বাঁচিয়ে দাও। সীমা আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। সীমা আত্মহত্যা করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ভাইয়া, সীমা কোনো কারণ ছাড়া এরকম করতে পারে না। তুমি প্লিজ ওকে বাঁচিয়ে নাও। নিশির কথা শুনে আমার আর মন টিকলো না। নিশিকে দাঁড় করিয়ে রেখে দৌড়ে বিল্ডিংয়ে উঠতে লাগলাম। নিজের লোকেরা বারবার সীমাকে নেমে আসতে বলছে আর পিছিয়ে যেতে বলছে, কিছু সীমা কোনো কথাই শুনছে না। এদিকে মাহফুজ লিফট দিয়ে অল্প সময়ের মধ্যেই ছাদে পৌঁছে যায়। মাহফুজের পায়ের শব্দ পেয়ে সীমা পিছন ফিরে তাকায়। এই, কে আপনি? এখানে কি জন্য এসেছে? চলে যান এখান থেকে, আমি আর নিজেকে বাঁচিয়ে রাখতে চাই না। এখান থেকে এক্ষুনি চলে যান, না গেলে আমি ঝাঁপ দিয়ে দেব। এই পাগলি মেয়ে, দেখো এরকম করো না। তুমি আমাকে বলো কি হয়েছে, আমি তোমার সমস্যা ঠিক করে দিব। দেখো, তুমি ভুল পথে আগাচ্ছ। এটা তোমার আসল পথ নয়। তোমার সামনে আরও কত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। তাছাড়া তোমার বেস্ট ফ্রেন্ড নিশি তোমার জন্য নিচে কান্না করছে। দেখো, তুমি এই কাজটা করলে নিশি খুব কষ্ট পাবে। কথা বলতে বলতে সীমার দিকে এগোতে থাকলাম। আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে, এই কথা আপনাকে কে বললো? আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ কিছুক্ষণের মধ্যে নেটে ছড়িয়ে পড়বে, যা আমার জীবনে কলঙ্ক বয়ে আনবে, তাছাড়া কিছুই না। আর আমার শরীরের ভিডিও নেটে ছড়ানোর আগেই নিজেকে শেষ করে ফেলবো, যাতে আমার বাকিটা জীবনে কালো ছায়া না নেমে আসে। কথাগুলো বলেই মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দেয় আর নিচে থাকা লোকজনের হুঁশ উড়ে যায়। কিন্তু মেয়েটা ছাদ থেকে পড়তে পারে না, তাই আগেই মাহফুজ মেয়েটাকে ধরে ফেলে। সীমা মাহফুজকে এলো পাথারি মারতে থাকে। এই, তুই আমাকে বাঁচালি কেন? আমাকে ছেড়ে দে বলছি। এই জীবন আমি আর রাখবো না, আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। অনেক কষ্ট করে সীমাকে শান্ত করলাম। এই পাগলি মেয়ে, আগে শান্ত হও। আমি তোমাকে কথা দিলাম তোমার সব কিছু ঠিক করে দিব। সীমা কান্না করে দেয়।
আপনি আমার সব কিছু কীভাবে ঠিক করবেন? হ্যাঁ, এতক্ষণে মনে হয় আমার নগ্ন ভিডিও কোন সাইডে চলে গেছে, ফেসবুক সহ আরও সব জায়গায় চলে গেছে। এখন লোকজন আমাকে দেখবে আর খারাপ নজরে দেখবে। আমি বেঁচে থাকলেও প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ ভোগ করব। মেয়েটার কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। এই মেয়ের নগ্ন শরীরের ভিডিও আবার কে রেকর্ড করে নেট দুনিয়ায় ছেড়ে দিবে? কার এত বড় সাহস যে সীমার সাথে এরকম করবে? তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা সীমা, সব কিছু আমাকে খুলে বলো। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। সীমা কথা বলতে পারে না। সীমা কথা বলতে যাবে ঠিক তখনই নিশি এসে সীমাকে জড়িয়ে ধরে। তারপর হঠাৎ করে সীমাকে কষে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। সীমা তো কোনো কথাই বলছে না, একভাবে নিশির দিকে তাকিয়ে আছে। এই কুত্তা হারামি, তোর এত বড় সাহস কে দিয়েছে? তুই নিজের জীবনকে একেবারে তুচ্ছ মনে করবি না। ওই তোকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকতাম বল? সরি রে, আমি আর এরকম করব না। সীমা নিশিকে পাশে ঠেলে বসিয়ে দেয়। মাহফুজ ভাইয়া, একবার আমার সুইসাইড করার পেছনের কারণটা শুনুন। আমাদের কলেজের একটা ছেলে যে এই কলেজের নেতা, ওর নাম তামিম। বড় বড় পার্টির সাথে ওর হাত আছে। বেশ কয়েকদিন ধরে আমার পিছু ছুটেছে আর প্রেমের প্রস্তাবও দিয়েছে, কিন্তু আমি সরাসরি না করে দিয়েছি। কিন্তু ভাইয়া, ওই তামিম থেমে থাকেনি। আমাদের প্রায় সময় খারাপ চোখে দেখতো, খারাপ কাজ করার ইঙ্গিত দিত। এইভাবে আস্তে আস্তে তামিমের প্রতি আমার ঘৃণা হয়ে যায়। একদিন অসহ্য হয়ে ওকে চড় মেরে দিই, আর সেটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। আজকে কলেজে আসার পর তামিম আমার সামনে এসে দাঁড়ায় আর ওর ফোনটা বের করে একটা ভিডিও প্লে করে। সেটা দেখে আমি তো প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়, কারণ সেটাতে আমার নগ্ন দেহের ভিডিও ছিল। আমি যখন মেয়েদের কমন রুমে গিয়ে কাপড় চেঞ্জ করছিলাম, তখন কেমন করে জানি তামিম সেটা রেকর্ড করে নেয় আর আমাকে বলেছে ভিডিওটা নেটে ছেড়ে দেবে। সীমার কথাগুলো শুনে মাথায় আগুন উঠে গেল। এই নিশি, এই তামিমটা কে রে? আমাকে এক্ষুনি দেখা। নিশি মাহফুজের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, কারণ মাহফুজের চোখ মুখ লাল হয়ে গেছে, টকপকে হয়ে গেছে। নিশি ভয়ে ভয়ে বলল, চলো ভাইয়া, তোমাকে নিয়ে যাচ্ছি। নিশি মাহফুজকে নিয়ে কলেজের ক্যাম্পাসে যায়, কিন্তু তামিমকে কোথাও দেখতে পায় না। শুধু তামিমের দলের কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। নিশি ওদেরকে দেখিয়ে দেয়। মাহফুজ দৌড়ে গিয়ে একটা ছেলের কলার চেপে ধরে। এই তামিমের চামচা, বল তামিম কোথায়? আরে তুই কে আর আমাকে এভাবে ধরলি কেন? তুই কিন্তু জানিস না যে আমি কে। ছেলেটাকে কয়েক তরফা মায়ের বসিয়ে দিলাম। সাথে সাথে নাক ফেটে রক্ত পড়তে লাগলো। এই তামিমের চামচা, তাড়াতাড়ি বল তামিম কোথায়, না হলে এখানেই পুঁতে রেখে দিব। মাহফুজের কথা শুনে বাকিরা মারতে চলে আসে, কিন্তু মাহফুজ সবাইকে মেরে মাটিতে শুয়ে দেয়। তারপর আবার ছেলেটার কলার ধরে। এই কাহিনী দেখে কলেজের সবাই চারপাশে জড়ো হয়ে গেছে আর মাহফুজকে সাপোর্ট করছে। এই চামচা, তামিম কোথায় তাই বল। বলছি আমাকে আর মেরো না প্লিজ। একটু আগেই তামিম ওর বাসায় গেছে, কি বলে একটা ভিডিও নেটে আপলোড দিবে, তাই চলে গেছে। ছেলেটার কথা শুনে আরো কয়েক ঘা বসিয়ে দিলাম। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল, কিন্তু মাথায় তো তামিমের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। এক্ষুনি ওর ফোনটা হ্যাক করে ভিডিও ডিলিট করতে হবে। তামিমের চামচার থেকে তামিমের ফোন নম্বর নিলাম। এই নিশি, গাড়ি থেকে ল্যাপটপ নিয়ে আয়। নিশি দৌড়ে গিয়ে ল্যাপটপ নিয়ে চলে আসে। আর একটু দেরি না করে ল্যাপটপ নিয়ে বসে গেলাম, কারণ তামিমের ফোনটাকে হ্যাক করতে হবে, না হলে সীমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সীমার দিকে তাকিয়ে দেখি ভয়ে কুঁকড়ে আছে। এই পাগলি, ভয় পাস না, ওর অবস্থা আমি এক্ষুনি খারাপ করছি। কিছুক্ষণের মধ্যেই মাহফুজ তামিমের ফোনের আইপি অ্যাড্রেস হ্যাক করে ফেলে। তারপর পুরো ফোনটাকে নিজের কবজায় নিয়ে আসে। সীমা নিজের হাত দিয়ে সে ভিডিও ডিলিট করে। সীমা একটা শান্তির হাসি দেয় ভিডিওটা ডিলিট করে। মাহফুজ তামিমের আইপির মাধ্যমে ওর লোকেশনটাও জেনে নেয়। তারপর নিশি আর সীমাকে নিয়ে সেখানে চলে যায়। মাহফুজের মাথায় আগুন জ্বলছে, তাই খুব দ্রুত তামিমের বাসায় চলে যায়।
সেখানেও কিছু ছেলের সাথে একতরফা মারামারি করতে থাকে। এইসব দেখে আশেপাশে লোকজন চলে এসেছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। মাহফুজ সবাইকে মেরে তামিমের ঘরে চলে যায়। তামিমের ঘরে যেতেই দেখি ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। মুচকি একটা হাসি দিলাম। কিরে তামিম, তোর ফোনে কাজ করছে না? সরি রে, আসলে তোর ফোনটা আমার দখলে, তাই তোকে বলতে আসলাম। আর হ্যাঁ, ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। এখন আর সীমা মেয়েটার ক্ষতি করতে পারবি না। এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ঘরে এসে আমার কাছে পাল্টি কথা বলছিস? তোকে আজকে এখানেই জ্যান্ত কবর দিব। তামিম একটা ছুরি নিয়ে চলে আসে। মাহফুজের কাছে আসতেই কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যায়। কিরে, আরো মার খাবি নাকি? বলে আরো মারলাম। তারপর চুল ধরে টেনে বাইরে নিয়ে আসলাম, সামনে থাকা লোকজনের সামনে ফেলে দিলাম। মাহফুজ এটা দেখে অনেক অবাক হয়ে যায়। হঠাৎ একজন মহিলা এগিয়ে আসে, তারপর মাহফুজের মুখে মায়ের স্নেহ ঢেলে দেয়। জানো বাবা, তোমার আজকের এই কাজে আমরা খুব খুশি হয়েছি। এই শয়তান আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়েটা গ্রহণ না করায় নগ্ন ভিডিও নিয়ে নেটে ছেড়ে দেয়, যার কারণে আমার মেয়েটা আত্মহত্যা করে। বলেই খুব কান্না করতে থাকে। মাহফুজ মহিলাটিকে শান্ত করে। আন্টি, আমি যতক্ষণ এই এলাকায় আছি একটা ক্রাইমও হতে দিব না। আর কোনো মেয়ের নগ্ন ভিডিও পোস্ট হবে না, সবাই নিশ্চিন্তে থাকুন। নিশিদের কলেজে নামিয়ে দিয়ে তামিমকে নিয়ে অফিসে চলে গেলাম, তারপর পুলিশের হাতে দিয়ে দিলাম। হাসান সাহেব দূর থেকে মাহফুজকে দেখতে পেয়ে এগিয়ে আসেন। কি মাহফুজ, হঠাৎ এখন অফিসে চলে আসলে যে? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ স্যার, দেশে আজকাল মেয়েদের আত্মহত্যার পরিমাণ বেড়ে যাচ্ছে। তার সূক্ষ্ম একটা কারণ হলো কিছু মেয়ে বখাটে ছেলেদের প্রেমের প্রস্তাব রিজেক্ট করে দেওয়া, আর যার পরেই মেয়েরা আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছে। তোমার কথাটা ঠিক বুঝলাম না, একটু ক্লিয়ার করো তো। স্যার, কিছু বখাটে ছেলে আছে যারা মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু মেয়েগুলো তাদের পাত্তা দেয় না। এক পর্যায়ে ছেলেগুলো মেয়েদের গোপন ভিডিও করে নেটে, পর্ন সাইটগুলোতে সমাজে ছড়িয়ে দেয়, যার কারণে মেয়েরা আত্মহত্যা করছে। স্যার, এগুলো আমাদেরকে পদক্ষেপ নিয়ে ঠিক করতে হবে। ওকে, তুমি কাজ করো, আমি তোমার সব দিক থেকেই সাহায্য করব। স্যারের কথা শুনে অনেক খুশি হলাম। আজকে থেকেই পর্ন ওয়েবসাইটগুলো হ্যাক করে বিলীন করে দিব, যাতে 18+ ভিডিওর জন্য কারো জীবন নষ্ট না হয়। ওকে, তুমি কাজ করো, আমি তোমার সব দিক থেকেই সাহায্য করব। স্যারের কথা শুনে অনেক খুশি হলাম। আজকে থেকেই পর্ন ওয়েবসাইটগুলো হ্যাক করে বিলীন করে দিব, যাতে 18+ ভিডিওর জন্য কারো জীবন নষ্ট না হয়। আর কিছুক্ষণ অফিসে থেকে বাসায় চলে গেলাম। এদের সাথে মারপিট করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই বাড়িতে এসেই ঘুমিয়ে পড়লাম। বিকালের দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইরে থেকে একটু ঘুরে আসলাম। সন্ধ্যার পরে বাসায় এসে হালকা কিছু নাস্তা করে নিলাম। এখন প্রথমে একটা কাজ হলো নাসিমকে কল দিতে হবে। ওর সাথে কথা না বলে এগোতে পারবো না, কারণ আমি যে সাইটগুলোকে হ্যাক করব সেগুলোর জন্য কারোর তো সাহায্য লাগবে। কারণ নাসিম হলো আমার পরে হ্যাকার জগতে বাস করে। নাসিম এখন নেটে অ্যাক্টিভ আছে, তাই আর দেরি না করে নাসিমকে ফোন করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো নাসিম, আমি খুব ভালো আছি। তোমার কি অবস্থা? ভাই, এই তো দিন চলে যাচ্ছে। তো এতদিন পরে হঠাৎ আমাকে ফোন করলেন যে? কোনো জরুরি বিষয় আছে নাকি? হ্যাঁ নাসিম, একটা জরুরি বিষয় আছে। আমাদের কিছু 18+ সাইট হ্যাক করতে হবে, না হলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এই তো আজকেও একটা মেয়েকে বাঁচিয়ে নিলাম। মেয়েটার ভিডিও একটা ছেলে 18+ সাইটে আপলোড করতে যাচ্ছিল, তখন আমি তার ফোনকে হ্যাক করে ভিডিওটা ডিলিট করলাম। ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। আজকাল এইসব জিনিসের কারণে মেয়েদের সংকীর্ণ অবস্থা, তাদের জীবন হুমকির মুখে পড়ছে। কিছু বখাটে ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে খারাপ কাজের ইঙ্গিত দেয়, তারপর মেয়েরা রাজি না হলে তাদের গোপন ভিডিও আপলোড করে দেয়। এই জন্য বেশ কিছুদিন ধরে মেয়েদের আত্মহত্যার প্রবণতাও বেড়ে গেছে। সো আজকে থেকে আমি প্ল্যান করেছি যে ওই পর্নো সাইটগুলো হ্যাক করব, যাতে করে কেউ আর পর্নো সাইটে ঢুকে অকাজ করতে না পারে, আবার পর্নের প্রতি আসক্ত না হয়। তাই তোমার সাথে গ্রুপ আর সাইটগুলোকে হ্যাক করব। তুমি রাজি তো আমার সাথে কাজটা করতে? আরে ভাই, এটা আবার বলা লাগে নাকি? আমি আপনার সাথে কাজ করলে নিজেকে ধন্য মনে করি, যেহেতু আপনি নিজেই আমাকে কাজের জন্য বলেছেন। আমি কি আর না করতে পারি নাকি? গুড বয়, এই জন্যই তোমাকে আমার ভালো লাগে।
আচ্ছা, তাহলে আমরা এখন থেকেই একটা সাইট হ্যাক করতে লাগবো। আমি যে ছেলেটার ফোন হ্যাক করেছিলাম সেখান থেকে একটা সাইট পেয়েছি, আজকে সেটাই হ্যাক করব। নাসিম মাহফুজের কথায় সম্মতি জানায়। তারপর দুজন মিলে হ্যাক করতে লেগে যায়। বেশ কিছুক্ষণ পর দুজন মিলে সাইটটা হ্যাক করতে সক্ষম হয়। তারপর মাহফুজ সবগুলো ভিডিও ডিলিট করে দেয়। ভাইয়া, আজকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের হ্যাকিং জগতের সব থেকে ভালো কাজটি আজকে করলাম। সত্যি আপনার সাথে থেকে নিজে অনুভব করতে পারছি। ওকে, তোমার কথা শুনে আমারও খুশি লাগছে। তাহলে এখন ঘুমিয়ে পড়ি, কালকে আবার অফিসে যেতে হবে। মাহফুজ ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। মাহফুজের আম্মু ডেকে দেয়নি, কারণ গতকাল মাহফুজের ঘরের লাইট রাত প্রায় 3টা পর্যন্ত অন ছিল। মাহফুজের আম্মু বুঝে গিয়েছিল যে কোনো কাজে নিশ্চয়ই ভেঙে যায়। আলতো করে তাকিয়ে দেখে সূর্যের আলো মুখে এসে পড়ছে। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে যায়, কিন্তু হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা খেয়ে সোফার উপরে গিয়ে পড়ে। পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে ঠিক পাশেই পড়ে রয়েছে। মেয়েটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ মেয়েটাকে দেখতে খুব সুন্দর লাগছে। একবার দেখেই তো প্রেমে পড়ে গেলাম মনে হচ্ছে। না, কী সব ভাবছি। আগে গিয়ে মেয়েটাকে উঠাই তো। মেয়েটার কাছে গিয়ে হাত ধরে টেনে উঠালাম। সরি, আপনাকে আমি দেখতে পাই নাই। আপনার কি ব্যথা লেগেছে নাকি? আরে না, কোনো সমস্যা নাই, আমার ব্যথা লাগে নাই, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। মেয়েটা কথা বলতে যাবে তখনই নিশি এসে মেয়েটার মুখ চেপে ধরে। থাক আব্বু, তোমাকে আর কথা বলতে হবে না। এমনি খাটাসটার সাথে ধাক্কা লেগেছে, তোমার পরিচয় আমি দিয়ে দিচ্ছি। এ ভাইয়া, এটা হলো আমার বান্ধবীর মেয়ে। এখানে আজকে সকালে এসেছে, অনেক বলে আপুকে নিয়ে এসেছি। আপু তো আসতে চাইছিল না। ও আচ্ছা, আমি আরও ভাবলাম আমাদের বাসায় আবার এটা কে আসলো। যাক, ভালোই হলো, তোর আজাইরা গল্প শোনানোর জন্য একটা মানুষকে পেয়ে গেলি। নিশি মাহফুজের কানের কাছে মুখ নিয়ে, ভাইয়া রে, এইটা শুধু আমার গল্প শোনার মানুষই না, তোর গল্প শোনানোর মানুষ বানিয়ে দিব, ভাবিও হতে পারে আমার। বলে নিশি একটা দুষ্ট হাসি দিল। মাহফুজ নিশির কথা শুনে তো চোখ আমার চড়ক গাছে উঠে গেল। আরে নিশি, বলেটা কি? এই সারা আপু, তুমি এখন আম্মুর কাছে যাও, আমি এই পুতুটার সাথে একটু কথা বলবো। সারা নিশির কথায় মাথা নেড়ে চলে যায়। তো নিশি মহারানী, এইবার বলুন আপনি কি বলতে চান। আপনার সঙ্গী তো চলে গেল। হ্যাঁ রে বাবা, বলার জন্যই তো আপুকে পাঠিয়ে দিলাম। এখন সোফায় বস, তারপর বলছি। মাহফুজ নিয়ে সোফায় বসে যায়। শুন ভাইয়া, এইটা হলো আমার বান্ধবীর মেয়ে, কেবল অনার্স 3য় বর্ষে পড়ে। দেখতে একদম পরীর মতো, আমার ভাইটার সাথে ভালোই মানাবে। তাছাড়া আনি আপুর সাথে কথা বলে দেখেছি, একদম নরম মনের মানুষ, সবার উপকার করে, মনে কোনো হিংসা নাই, আবার সবাইকে অনেক যত্ন করতে পারে। নিশির প্রত্যেকটা কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। মেয়েটা বলে কি আমার সাথে বলে ভালো মানাবে? কি রে নিশি, তুই কি আমাকে বিয়ে নামক ভেজালে ফেলাতে চাচ্ছিস নাকি? কি বললে, বিয়ে মানে ভেজাল? আরে আপুকে একবার জীবন সঙ্গী করে নাও, দেখবে ওসব কিচ্ছু মনে হবে না। তোর বিয়ে নিয়ে তুই থাক, আমার এই সিঙ্গেল লাইফই ভালো, কোনো প্যারা নাই। আর বিয়ের পরে আজ তো একখান বোঝা ঘাড়ের পর চেপে বসবে, তাতে কোনো শান্তি খুঁজে পাবো না। এখন যেরকম চিল করে কোনো কিছু করতে পারছি, বিয়ের পরে সেটা হবে অন্যের তাবেদারি খাটতে হবে। আমি এখানে নাই, তুই সরে যা তো, আমাকে যেতে দে। মাহফুজ নিশিকে ধাক্কা দিয়ে এক দৌড়ে সেখান থেকে নিজের রুমে চলে আসে। নিশিও মাহফুজকে আটকে রাখতে পারে না, কিন্তু নিশি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যেভাবেই হোক সারাকে তার ভাবি করে নিয়ে আসবে। নিশির থেকে মুক্ত হয়ে ঘরে এসে বসলাম, তখনই নাসিমের ফোন আসলো। ফোনটা পিক করলাম। হ্যাঁ নাসিম, বলো কি অবস্থা? ভাই, আমরা গতকাল রাতে যে সাইটটাকে হ্যাক করলাম, সেখানে তো রীতিমতো সারা পড়ে গেছে। সেই সাইটের মালিক সবকিছু করেছে
সাইটটা ফিরিয়ে নিয়ে আসার জন্য। এতে তো আমার দারুণ আরাম লাগছে ভাই। শুধু একটা সাইট হ্যাক করে বসে থাকলেই হবে না, আরও যত সব সাইটের নাম আমার জানি সব কয়টাকেই হ্যাক করব। এই সাইটগুলোর জন্য অনেক মুসলিম ছেলেমেয়েরা পাপ কাজ করছে, চোখের গুনাহ করছে। মেয়েদের নগ্ন শরীর দেখলেই চোখের কবিরা গুনাহ হয়। আমাদেরকে সকল মুসলিমদের সাহায্য করতে হবে। জি ভাই, আপনি ঠিকই বলেছেন। এখন এটা বাদ দিন, আপনি খাওয়া দাওয়া করেছেন? না, এখন খেতে যাব। আচ্ছা, আপনি খেয়ে আসেন, তারপর আমরা আবার সাইটগুলোকে হ্যাক করব। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি খেয়ে আসি। তারপর নাসিমের ফোনটা কেটে দিয়ে নিচে খেতে চলে গেলাম। খাবার শেষ করে আবার নিজের রুমে চলে আসলাম। তারপর নাসিমের সাথে পর্ন সাইটগুলো হ্যাক করতে শুরু করলাম। আজকে পুরো 2টা সাইট হ্যাক করে নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসলাম। সাথে সাথে 18+ সাইটগুলোতে হইচই বেঁধে গেল। সাব বুঝে গিয়েছে যে তাদের সাইটগুলো কেউ হ্যাক করতে শুরু করেছে। সাইটের মালিকদের মাথায় হাত পড়ে গেল। কেউ কিছু বুঝে উঠতে পারছে না যে হ্যাক করছেটা কে। ভাই, আমরা সফল হয়েছি। আমরা সবার মনে ভয় ঢুকিয়ে দিতে পারছি। এবার মনে হয় আমাদের দেশের মৃত্যুর সংখ্যা কমে যাবে আর সবাই এই পাপ কাজ থেকে ফিরে আসতে পারবে। তবে অনেকেই আমাদের উপর প্রচুর রেগে যাবে, আমাদের দেখতে পারবে না। সেটাতে আমাদের কিছু আসে যায় না, আমরা ভালো কাজ করছি, এটাই আমাদের লক্ষ্য। সো গো ফরওয়ার্ড। নাসিমের সাথে কাজগুলো শেষ করে অফিসের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। সবাই নিজেদের কাজে ব্যস্ত। একজন আমার কাছে এসে বলল যে সে আমাকে তার কেবিনে ডেকেছে। সেখান থেকে সোজা স্যারের রুমে গেলাম। হ্যাঁ মাহফুজ, এসো, তোমার সাথে অনেক দরকারি কথা আছে, এখানে বসো। জি স্যার, বলুন কি কথা। মাহফুজ, তুমি আমাদের সংস্থার সব থেকে ভালো হ্যাকার। হ্যাকিং ছাড়াও অন্য সব কাজে তোমার দক্ষতা অসাধারণ। তাই তোমাকে আমরা আমেরিকা পাঠাতে চাই, যাতে করে সেখানে থাকা হ্যাকিং গ্রুপ এইচকে সংস্থার সাথে ভালো যোগাযোগ করতে পারো। এই সংস্থার সাহায্য আমাদের অনেক প্রয়োজন। তারা সহজে কাউকে সাহায্য করতে চায় না, কিন্তু আমি জানি তুমি তাদেরকে ম্যানেজ করে নিতে পারবে। এইচকে মানে হ্যাকিং কিং সংস্থা, যাদের কাছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মাথা নত করে আছে। সে তো একটা ভয়ঙ্কর হ্যাকার সংস্থা। তাহলে আপনার প্ল্যানটা কি? আমার প্ল্যানটা অনেক বেশি বড়। আমাদের দেশের সাথে বাইরের কিছু দেশ পাঙ্গা লড়ছে। সবাই আমাদের দেশের সাইবার সিকিউরিটির উপর আক্রমণ চালাচ্ছে, আমাদের হিমশিম খাইয়ে ছাড়ছে। তাই আমি চাইছি হ্যাকার কিং সংস্থার কিছু লোক আমাদের দেশে আসুক আর আমাদের সাথে প্রোটেকশনের কাজ করুক। স্যার, এইবার আপনার কথা আর প্ল্যান দুইটাই বুঝতে পারছি। হ্যাঁ, আমি আমেরিকায় যাব। দেশের জন্য যা যা করতে হবে সেটা আমার জীবন দিয়ে হলেও করব। আমি কবে যাচ্ছি স্যার? মাহবুব, তুমি পরশু রাতের ফ্লাইটে চলে যাবে। আমি সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব। কিন্তু সাবধান, এইচকে গ্রুপের সিকিউরিটি কিন্তু খুব কড়া, তোমাকে অনেক সাবধান হয়ে যেতে হবে। স্যার, সেটা আমার উপরে ছেড়ে দেন। ওদেরকে কেমন করে মানিয়ে নিতে হয় সেটা খুব ভালো করেই জানি। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। তো মাহফুজ, তোমাদের ওয়েবসাইট হ্যাকিংয়ের কাজ কেমন চলছে? স্যারের কথা শুনে অবাক হয়ে গেলাম। স্যার জানলো কি করে যে আমরা হ্যাকিং করছি? স্যার, আপনি কি করে জানলেন যে আমরা হ্যাকিং করছি? এটা তো শুধু আমার আর নাসিমের মধ্যেই চলছে। মাহফুজ, তুমি ভুলে যাও না যে আমি তোমার স্যার। তোমার সব কর্মকাণ্ডের দিকে আমি নজর রাখি। তবে হ্যাঁ, যে কাজটা করছো সেটা অনেক ভালো, তবে একটু সতর্ক থেকো, কারণ ওই সাইটগুলোর অ্যাডমিট তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। স্যার, কোনো সমস্যা নেই। আমরা সেরকম কোনো নর্মাল হ্যাকার নই যে খুঁজে বের করে ফেলবে। আমাদের টিকিটাও ছুঁতে পারবে না। আচ্ছা, তাহলে আমি এখন বাসায় যাই। আমাকে তো প্রস্তুত হতে হবে। ওকে মাহফুজ, তুমি যেতে পারো। নিজের শরীরের খেয়াল রেখো। স্যারকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। পথে কয়েকটা আইসক্রিম কিনে নিলাম। নিশির আবার আইসক্রিম খুব পছন্দ, হয়তো সারাও পছন্দ করবে। সবাই মিলে মজা করে খাওয়া যাবে। একটু পরে বাসায় পৌঁছে কলিং বেল বাজালাম। সারা এসে দরজা খুলে দিল। ও, আপনি চলে এসেছেন? বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে আসুন। ভিতরে গিয়ে সারার দিকে তাকালাম। আচ্ছা সারা,
নিশি কোথায় আছে? ও নিশিতে একটু ছাদে গিয়েছে, পরে বলে ঘরে ভালো লাগছে না, তাই ছাদে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমিও ছাদে যাচ্ছি। আর সারা, তুমিও ছাদে চলে এসো, কাজ আছে তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আস্তে করে ছাদে চলে গেলাম। নিশি ম্যাডাম দেখি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পিছন দিকে গিয়ে ওকে উঁচু করে ঘোরাতে লাগলাম। নিশি চমকে উঠল। এ ভাই, আমি পড়ে যাব তো, আমাকে নামিয়ে দে প্লিজ। আমার অনেক ভয় করছে, পড়ে যাব তো। ও বাবা, কয়েকদিন আগেও যে এমন করলে খুশি হতো, আজকে তার এত ভয় কই থেকে আসলো? নাকি কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছিস? সত্যি বলতো আমাকে। আরে ভাইয়া, তোমার হঠাৎ করে কি হয় বলো তো? আমার কিছু হয়নি, আর কোনো কিছু নিয়ে ভয় পেয়ে নাই আমি। হঠাৎ করে পিছন থেকে এসে জড়িয়ে ধরলে তো, তাই অনেক ভয় পেয়েছি। ও আচ্ছা ঠিক আছে। নিশিকে নামিয়ে দিলাম আর তখনই সারা ছাদে আসলো। পকেট থেকে দুজনের জন্য আইসক্রিম বের করে দিলাম। দুজনে তো অনেক খুশি আইসক্রিম দেখে। একদম ঠিক ধরেছিলাম, সারাও আইসক্রিমের পাগল। আপনাকে অনেক ধন্যবাদ, এই চকলেট আইসক্রিম আমার অনেক পছন্দের। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু তোমাকে এখনো ঠিকমতো জানতে পারি নাই। আর আমার বাসায় কেউ থাকবে, কিন্তু তার সম্পর্কে কিছুই জানবো না, এটা আমার একটু পছন্দ না। ও আচ্ছা ঠিক আছে, আমার সম্পর্কে বলছি আমি। আপনি তো অলরেডি জানেনই যে আমি আপনার আম্মুর বান্ধবীর মেয়ে। আপনি যখন দেশের বাইরে ছিলেন তখন আপনার পরিবার আমাদের বাসায় ঘুরতে যায়, আর তখন থেকেই সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বিশেষ করে নিশের সাথে। আর আমি এবার অনার্স 3য় বর্ষে পড়ালেখা করছি। হ্যাঁ, এবার তোমার সম্পর্কে মোটামুটি জেনে নিলাম। এই নিশি, আমি তো পরশু আমেরিকার উদ্দেশ্যে রওনা দিব। আমার জন্য ভালো কিছু রান্না করবি, যাতে দেশে না আসা পর্যন্ত খাবারের স্বাদ মুখে লেগে থাকে। ভাইয়া, তুই আবার দেশের বাইরে চলে যাবি? তাহলে তো আমি আবার একা হয়ে যাব। সারা আপু একদিন এইদিকে আমাকে মাতিয়ে রাখতে পারবে, কিন্তু তুই না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, তুই এবার কোন কাজে যাবি? আমেরিকার একটা হ্যাকার গ্রুপে সাথে মিটিং করতে যাব। হ্যাকিং নিয়ে কাজ করতে হবে। আপনি হ্যাকিং নিয়ে কাজ করবেন? মানে আপনি হ্যাকার? ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা, আপনি কি এইচকে গ্রুপে যাচ্ছেন নাকি, যাদের কাছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ মাথা নত করে আছে? হ্যাঁ, আমি সেখানেই যাচ্ছি, কিন্তু তুমি সেটা কি করে বুঝতে পারলে? আমেরিকার হ্যাকিং গ্রুপকে আমি খুব ভালো করেই চিনি। আচ্ছা, আপনি হ্যাকার সেটা আগে বলেননি কেন আমাকে? তোমাকে বলবো কেমন করে, তাই বলো? তুমি আমাদের বাসায় মাত্র কয়টা দিন আসছো। যাই হোক, আমি আমেরিকা চলে যাচ্ছি। আমার বোনের দিকে একটু খেয়াল রেখো, ও আবার একা থাকতে পছন্দ করে না। না, এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি নিশিকে আমার সাথে নিয়ে রাখবো। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। এই যে সারা, তুমি আমাকে আপনি করে আর বইলো না, তুমি করেই বলবে এখন থেকে। আচ্ছা ঠিক আছে। নিশি, তোরা দুজন মিলে গল্প কর, আমি আমার রুমে চলে গেলাম। আমার সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। ওদের থেকে বিদায় নিয়ে রুমে চলে আসলাম। তারপর ল্যাপটপ অন করে নাসিমের সাথে 18+ সাইটগুলো হ্যাক করতে লাগলাম। আজকেও 3টা সাইট হ্যাক করে ফেলছি। মনের মধ্যে অনেক শান্তি লাগছে। সমস্ত কাজ শেষ করতেই স্যারের ফোন আসলো। জি স্যার, বলুন কি সাহায্য লাগবে? না মাহফুজ, আমার কোনো সাহায্য লাগবে না। তোমাকে ফোন করেছি কারণ তোমার পাসপোর্ট রেডি হয়ে গেছে। পরশু তুমি আমেরিকা যাবে আমাদের একজন গোপন এজেন্ট হয়ে। তোমার আইডি কার্ড দেখালেই ওদের আন্ডারগ্রাউন্ড অফিসে তোমাকে নিয়ে যাবে। তাছাড়া তোমাকে ওরা বন্দি করে ফেলবে। যেভাবেই হোক ওদেরকে ম্যানেজ করে আমাদের দেশে আসার জন্য অনুরোধ করবে। একবার যদি ওদের কয়েকজন হ্যাকারকে নিয়ে আসতে পারো, তাহলে সব সমস্যা শেষ করে ফেলতে পারবো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি কিভাবে এসব সংস্থাকে নিজের কবজায় নিয়ে আসতে হয়। এমনভাবে কাজ করব যাতে করে সবাই আমার কাজের প্রশংসা করে। ওকে মাহফুজ, বেস্ট অফ লাক। তোমার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস রাখি, আর তুমি সফলভাবে কাজটা করে তারপরেই ফিরবে। স্যারের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে প্রথমে বাবা মায়ের কাছে চলে গেলাম। কেমন আছো তোমরা? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমিও ভালো আছি।
তোমাদেরকে একটা কথা বলার জন্য এসেছি। আমরা জানি তুই কি কথা বলার জন্য এসেছিস। আচ্ছা তুই কি বলতো? বাড়িতে আসছিস মাত্র কয়টা দিন হলো, এর মধ্যে আবার আমেরিকা যাওয়ার কি মানে ছিল? আমাদের সাথে কি একটুও ভালো লাগে না সময় কাটাতে? আহা আম্মু, তুমি মন খারাপ করছো কেন? আমি তো আর নিজের জন্য যাচ্ছি না, এটা দেশের প্রতি আমার একটা কর্তব্য। আমি যে কাজ করি সেটা তো তোমরা জানোই। তাহলে আমাকে আটকে রাখবে? দেশটা বিপদে পড়ে যাবে তো। দেশকে রক্ষা করার জন্যই আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। সেই জন্যই তো আমি সবসময় গর্বিত হই, কিন্তু আমার মনও যে মানে না। যাই হোক, বাবা বল কি খাবি? আমি তোর জন্য সব কিছু রান্না করে দিব। আমি আমার সব পছন্দের জিনিসের নাম বললাম। তারপর সারাদিন নিশি আর সারার সাথে সময় কাটালাম। ওদেরকে নিয়ে কেনাকাটা করতে গেলাম। ওদেরকে খুশি দেখে আমারও খুশি লাগলো। পরদিন সকালবেলায় সবাইকে বিদায় দিয়ে অফিসে চলে আসলাম। সবাই আমাকে অভিনন্দন জানালো। তারপর হাসান স্যার আমাকে প্রয়োজনীয় সব কিছু দিয়ে ঠিক করে দিল। তারপর বিমানে গিয়ে উঠলাম। দীর্ঘ কয়েক ঘন্টা পর আমেরিকায় গিয়ে পৌঁছালাম। তারপর বিমান থেকে নেমে রেস্ট হাউসে চলে আসলাম। আমাকে রিসিভ করার জন্য আগে থেকে একজন লোককে রাখা হয়েছিল, কিন্তু রেস্ট হাউস থেকে বের হতেই বাঁধল বিপত্তি। আমাকে দুজন পুলিশ আটকে দিল। হ্যাঁ ম্যান, শো মি ইওর পাসপোর্ট প্লিজ। পুলিশের কথা শুনে অবাক হয়ে গেলাম। আরে পাগল হয়ে গেল নাকি? পাসপোর্ট ছাড়া কি কেউ বিমানে আসতে পারে নাকি? পুলিশের কথা শুনে রাগ হয়ে গেল, তবুও শান্তভাবে জিজ্ঞাসা করে বসলাম, এক্সকিউজ মি, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু সি মাই পাসপোর্ট? ডু ইউ থিঙ্ক দ্যাট আই অ্যাম এ ক্রিমিনাল অ্যান্ড আই ডোন্ট হ্যাভ অ্যানি পাসপোর্ট? ক্ষমা করবেন আমাকে, আপনি কেন আমার পাসপোর্টটা দেখতে চাচ্ছেন? আপনি কি মনে করেন যে আমি একজন ক্রিমিনাল এবং আমার কাছে কোনো পাসপোর্ট নাই? ইউ আর গোয়িং টু রং, আই জাস্ট ওয়েন্ট টু সি ইওর পাসপোর্ট। তুমি ভুল করছো, আমি শুধু তোমার পাসপোর্টটা দেখতে চেয়েছি। বলেই পুলিশটা মাহফুজের কাঁধে ঝুলানো ব্যাগে হাত দিতে গেল। পুলিশের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। হুট করে একজন যাত্রীর ব্যাগে হাত ঢুকানো কোনো পুলিশের রুলসের মধ্যে নাই। আমি খপ করে পুলিশের হাত ধরে ফেললাম। সাথে সাথে আশেপাশের সবাই আমাদের দিকে তাকালো। বুঝতে পারলাম আর বেশিক্ষণ এখানে থাকলে বিপদ হতে পারে, তাই পুলিশের কানের কাছে গিয়ে বললাম আমাকে তাদের চেকপোস্টে নিয়ে গিয়ে চেক করতে। পুলিশটি তাই করল, আমাকে তাদের সাথে চেকপোস্টে নিয়ে গেল। আমাকে যে ছেলেটা রিসিভ করতে এসেছিল সে বেশ ভয় পেয়ে গেল। আমি তাকে সান্ত্বনা দিলাম, হেই বয়, ডোন্ট বি ওরি, এভরিথিং উইল বি ওকে, বাট ইউ হ্যাভ টু ওয়েট সাম টাইম অ্যান্ড জাস্ট সি। ছেলেটা মাহফুজের কথায় সান্ত্বনা পেয়ে চুপ হয়ে গেল। তারপর পুলিশের সাথে চেকপোস্টে চলে গেল। একটা বিষয় আমি খুব ভালো করেই রিয়েলাইজ করেছিলাম, সেটা হলো আমার বস অনেক সাধারণ ড্রেস পরিয়ে দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। পুলিশ মেবি এটা দেখেই আমাকে সন্দেহ করেছে। তাদের চেকপোস্টে যাওয়ার পর পুলিশের হেডকে খবর দিল। 2 মিনিটের মধ্যে হেড আমার সামনে চলে আসলো। আমি মুচকি হেসে আমার পকেট থেকে আমার আইডি কার্ডটা বের করে দিলাম। হেড এটা দেখেই চোখ বড় বড় করে ফেললো। আই এম রিয়েলি সরি ম্যান, ইউ হ্যাভ এ জিনিয়াস পারসন। তারপর হেড আমার সম্পর্কে সব কিছু খুলে বলল। কি ভাবছেন আমার সম্পর্কে সব কিছুই বলে দিয়েছে? আরে না, তারা তো জানেই না যে আমি কোথায় কোন কাজের জন্য যাচ্ছি। শুধু আমি একজন হ্যাকার আর একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে এসেছি, শুধু সেটাই বলেছে। তারপর সবাই আমার কাছে ক্ষমা চাইল আর আমার জন্য স্পেশালভাবে যাওয়ার ব্যবস্থা করে দিল। ওদের থেকে বের হয়ে আমার খুব ভালো লাগছে। একটু পরেই এইচকে হ্যাকার গ্রুপের অফিসে পৌঁছে গেলাম, কিন্তু বাইরে থেকে কোনো সাজসজ্জাই দেখতে পেলাম না। সাধারণ মানুষ এটাকে সাধারণ অফিস ভাববে বাইরে থেকে দেখলে, কিন্তু এর মূল কাজ চলে আন্ডারগ্রাউন্ডে। আমি ছেলেটার সাথে ভিতরে চলে গেলাম, কিন্তু সিকিউরিটি গার্ড থামিয়ে দিল। কিন্তু ছেলেটা কিছু ইশারা দিতেই গার্ড ছেড়ে দিল। তারপর আমাকে নিয়ে তাদের মূল কার্যালয়ে চলে গেল। সেখানে যেতেই অবাক হয়ে গেলাম।
এত বড় প্রজেক্ট চোখের সামনে আসতেই শরীরে একটা ঝটকা খেলাম। তারপর আমার আইডি কার্ড দেখে সবাই বুঝে গেল আর আমাকে অতিথি হিসেবে আপ্যায়ন করলো। তাদের সাথে বেশ কিছুক্ষণ থাকার পরে হাসান সাহেবের দেওয়া একটা চিঠি দিলাম তাদের কাছে। তখনই সবাই আমাদের উদ্দেশ্য বুঝলো। অফিসার কিছুক্ষণ চুপ করে থাকলেন কথাটা শুনে, তারপর যা বললেন সেটা শুনে চোখ কপালে উঠে গেল। এই প্রতিষ্ঠানের সাথে এটা হলে বাকিগুলো কি করবে? শুনুন মাহফুজ সাহেব, আমাদের এই প্রতিষ্ঠানটি সরকারের একটি গোপনীয় সংস্থা হিসেবে কাজ করে। আর হ্যাঁ, বিশ্বের কাছে এটিকে সর্বোচ্চকে ভয়ঙ্কর হিসেবে গড়ে তুলেছি। আমরা কাউকে ভয় পাই না, কিন্তু আমাদেরকেও দেখলাম একটা হ্যাকার ভয় পায় না। যেখানে আমার সংস্থা সব থেকে ভয়ঙ্কর হ্যাকাররা কাজ করেছে, সেখানে তাদেরকে বুড়ি আঙুল দেখিয়ে আর একটা হ্যাকার আমাদের ডেটা চুরি করে নিচ্ছে। এই জন্য একটু সমস্যায় আছি, বেশ চিন্তিত আছি। অফিসারের কথা শুনে থমকে গেলাম। স্যার, আপনাদের মতো সংস্থার ডেটা চুরি করছে, তাহলে আমাদের মতো ছোট সংস্থারা বাঁচবে কি করে? আরে চিন্তা করো না, হ্যাকার আমার মেন সার্ভারে প্রবেশ করতে পারে নাই। বেশ কিছু ছোটো ছোটো ডেটা চুরি করেছে, যেটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের ভয় হচ্ছে যদি সেটা মেন ফাইলে ঢুকে যায়। তোমার সম্পর্কে তোমার বস আমাকে বলেছিল, তোমার উপরে সম্পূর্ণ ভরসা হয়ে গেছে আমার। তুমি একটু চেষ্টা করে দেখো যে হ্যাকারটাকে আটকাতে পারো কিনা, তাহলে তোমার জন্য সরকারের কাছে আবেদন করতে পারবে। এখন গিয়ে রেস্ট নাও, আর কিছু প্রয়োজন হলেই জানাবে। ওকে স্যার, আপনি যেমন বলবেন। তারপর একজন স্টাফ আমাকে ভিআইপি একটা রুমে নিয়ে গেল। সেখানে সব কিছুরই ব্যবস্থা ছিল। আমি ভেবেছিলাম যে একটা ল্যাপটপের কথা বলবো, কিন্তু সেটার আর প্রয়োজন হলো না, কারণ ল্যাপটপ আর কম্পিউটার দুইটাই ছিল। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম, তারপর বাড়িতে ফোন করলাম। নিশি অনলাইনেই বসেছিল, ফোন করার সাথে সাথে রিসিভ করলো। কী রে পাগলি, কেমন আছিস? এই তো ভাইয়া, তোমায় ছাড়া যেমন থাকি আর কি। এই পাগলি, মন খারাপ করছিস কেন? আমি আর অল্প কয়েকদিনের মধ্যেই ফিরে আসব, তুই কোনো চিন্তা করিস না। আর মন খারাপ তো করবিই না। তুই মন খারাপ করে থাকলে এখানে আমার কাজে মন বসবে না। তোর সাথে তো সারা আছে, ওর সাথেই সময় কাটিয়ে নে। হ্যাঁ ভাইয়া, ভালো। সারা আপু একদম আমার মনের মতো, আমার সাথে বন্ধুর মতো চলাফেরা করে, আমার কখনো মন খারাপ হতে দেয় না। ভালো একজনকে কাছে পেয়েছি, তবে লাইফ টাইমের জন্য বানাতে পারলে ভালো হতো। কি ভাইয়া, রাজি তো? ওই নিশি, আবারও এই শুরু করলি? এখন কাছে থাকলে তোর ওই বাহারি চুলটা ঘুটে দিতাম। চুল তো না, যেন পেতনির মাথার লম্বা দাড়ি। ভাইয়া ভালো হবে বলছি, কিন্তু আমার চুলকে নিয়ে কোনো খারাপ কথা বললে আমি তোকে... থাক থাক, রেগে লাভ নাই। তুই তো আমার আদরের বোন, রাগলে কি তোকে ভালো দেখা যায় বল? বাই দা ওয়ে, বাবা মা কেমন আছে রে? হ্যাঁ ভাইয়া, বাবা মা দুজনেই খুব ভালো আছে। আর তোর দেশে ফিরে আসার অপেক্ষায় আছে। আচ্ছা এই নাও, আম্মু আসছে, কথা বলো। তারপর আম্মুর সাথে কথা বলে মন শান্ত হলো। বাবা এবং সারা এর সাথেও কথা বললাম। সবার সাথে কথা বলা শেষ করে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় একজন স্টাফ এসে আমাকে ডেকে নিয়ে গেল। অফিসার আমার দিকে এগিয়ে আসলেন। হ্যালো মাহফুজ, আশা করি আমাদের আপন তোমার কাছে ভালো লেগেছে। তোমার সব কিছুর খবর আমি নিয়েছি। তোমার দক্ষতা শুনে আমার দেশের প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। সে তোমাকে একটা অফার করেছে, সেটা করতে পারলেই এখন থেকে হ্যাকার নিয়ে যেতে পারবে। জি স্যার, আমি সব রকমের অফারে রাজি আছি। আমাকে শুধু বলেন কি করতে হবে। তুমি আমাদের কয়েকজন অভিজ্ঞ হ্যাকারদের সাথে মিলে এই অচেনা হ্যাকারটাকে শেষ করবে। ওর আইপি অ্যাড্রেস নষ্ট করে দিয়ে লোকেশন ট্র্যাক করবে, আর সেই সরকারের হাতে ধরিয়ে দেওয়ার জন্য পিছন থেকে আমরা কাজ করব। জি স্যার, এটাতে আমি রাজি আছি। আমার টিমকে আমার কাছে দিয়ে দিন, আর কাজটি আমি এখনই শুরু করব। একটি রুম রেডি করেন আমার জন্য, আমি সেখানেই কাজ করব। অফিসার অল্প সময়ের মধ্যেই একটি রুম রেডি করে দেয় আর এইচকে গ্রুপের সব থেকে ভয়ঙ্কর কয়েকজন হ্যাকারকে দিয়ে দেয়। ওদেরকে পেয়ে বেশ খুশি হলাম, কারণ সবাই আমার সাথে ভালোভাবে মিশতে পেরেছে। আর দেরি না করে সবার সাথে আমার মেইন কাজে বসে গেলাম। আমরা কাজ শুরু করতেই হ্যাকারটা দেখলাম আমাদের কাজে বাধা দিতে আসছে, কিন্তু বেচারা তো আর জানে না যে আজকেই তার শেষ দিন। আমার টিমের সাথে ফুল স্পিডে লেগে গেলাম। 15 মিনিটের মধ্যে হ্যাকারকে নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসলাম। তারপর ওর আইপি অ্যাড্রেস দিয়ে ও লোকেশন ট্র্যাক করে অফিসারদেরকে জানিয়ে দিলাম। তারপর ওর কম্পিউটার স্ক্রিনে ইয়োর টাইম ইজ ওভার লিখে দিলাম। আমার টিম মেম্বার ওর পুরো সার্ভার নষ্ট করে দিল। এখন আমার থেকে আর বেশি খুশি কেউ হবে না, কারণ এই প্রথম বাংলাদেশের জন্য এত বড় একটা সংস্থার পক্ষ হতে হ্যাকার নিয়ে যাচ্ছি।
সাথে সাথে ফোন করে হাসান সাহেবকে কথাটা জানিয়ে দিলাম। স্যার তো কথাটা শুনে খুব খুশি হলো। মাহফুজ, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব সেটা জানি না, তবে আমাদের দেশের সরকারের পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার ব্যবস্থা করে দেব। স্যারের সাথে কথা বলা শেষ করে অফিসের সাথে দেখা করলাম। সবাই আমার প্রশংসা করে যাচ্ছে। একটা মডেল হয়ে গেলাম এই সংস্থার কাছে। আমার দেশের ফেরার ফ্লাইট আগামীকাল ঠিক করে ফেললাম। পরিবারের কাউকে জানালাম না যে আমি দেশে আসছি, কারণ সবাইকে বড় একটা সারপ্রাইজ দিব। মাহফুজ সাহেব, আপনি সত্যিই আমাদের অনেক বড় একটা উপকার করলেন। আপনার কথা আমরা কখনোই বলতে পারবো না। স্যার, এমন করে বলবেন না। আপনারা আমার শিক্ষক। আপনাদের এই সামান্য বড় কাজটুকু করে দিতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক। আচ্ছা চলেন, আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। অফিসার মাহফুজকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে আসে। সাথে কিছু হ্যাকারও আছে। সবার জন্যই পার্সোনাল ভিআইপি বিমানের ব্যবস্থা করা হয়েছে। মাহফুজ সবাইকে বিদায় দিয়ে দেশের দিকে রওনা দেয়। নিজের মনে যেন অন্যরকম একটা ফিল হচ্ছে। বাকি হ্যাকারগুলোও বেশ খুশি, কারণ তারা বেশ কয়েকবার বাংলাদেশের নাম শুনেছে, কিন্তু যাওয়ার সুযোগ হয়নি। এই সুযোগ পেয়ে তারা অনেক খুশি। বেশ কয়েক ঘন্টার সফরের পর অবশেষে বিমানটি এসে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করে। হাসান সাহেব আগে থেকেই তার টিম নিয়ে দাঁড়িয়েছিল। মাহফুজ আসতেই তাকে জড়িয়ে ধরল। মাহফুজ, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার নাই। এই পর্যন্ত কোনো দেশই তাদের জন্য এর কাছ থেকে হ্যাকার নিয়ে আসতে পারে নাই, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে এদেরকে আমাদের দেশে নিয়ে আসতে পেরেছো। স্যার, আমি এখন অফিসে যেতে পারবো না, কারণ বাবা মা আর বোনটা আমার জন্য অপেক্ষা করছে। আমি পরে আপনার সাথে গিয়ে দেখা করব। ওকে, নো প্রবলেম। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। মাহফুজকে বিদায় দিয়ে বাকিদের নিয়ে অফিসে চলে যায়। সেখান থেকে সোজা বাসার দিকে রওনা দিলাম। নিশি আর সারার জন্য বেশি করে চকলেট নিয়ে নিলাম। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছালাম। নিশি আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আরে ভাইয়া, তুই এত তাড়াতাড়ি চলে আসবি, আমাকে আগে বলবি না? আমি তো মনে করেছিলাম আরো কয়েকদিন পরে আসবি। আজকে আমি সব থেকে বেশি খুশি। তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিছু না বলে চলে আসলাম। তারপর পকেট থেকে সব চকলেট বের করে দিয়ে দিলাম। নে, এগুলো ধর, তুই আর তোর সারা আপু মিলে খাবি। আরে নিশি মাহফুজের মুখ থেকে সারার কথা শুনে মুচকে একটা হাসি দেয়। কি ভাইয়া, হঠাৎ করে সারাপুর জন্য চকলেট নিয়ে আসলি? ব্যাপারটা কি? কোনো ব্যাপারই না। আগের দিন বাসায় চকলেট নিয়ে আসছিলাম, দেখলাম তোর মতো সারাও চকলেট খুব ভালোবাসে, তাই তো ওর জন্য কিনে নিয়ে আসলাম। তবে তুই যেটাই বলিস ভাইয়া, সারা আপু কিন্তু তোকে বেশ পছন্দ করে। তুই যাওয়ার পর থেকে অনেকবার তোর সম্পর্কে জানতে চেয়েছে। আমিও খোলাখুলি সব ডিটেলসে বলে দিয়েছি। হ্যাঁ, খুব ভালো করছস। নিশির পিছন থেকে বাবা মা আমাকে দেখেই চলে আসে। আম্মু মাহফুজকে জড়িয়ে ধরে। আরে বাবা, তুই আমাদেরকে না বলে আজকেই চলে আসলি যে? বলেই কান্না করে দেয়। জানিস তোর জন্য আমার মনটা কত খারাপ ছিল। এবার আমাদের কাছে অনেক দিন পর্যন্ত থাকবি। তোকে বিয়ে না দেওয়া পর্যন্ত দেশের বাইরে যেতে দেব না। আমি তোর জন্য ভালো একটা মেয়েও ঠিক করে রেখেছি। হ্যাঁ, কি বলো আম্মু? আমাকে না জানিয়ে বিয়ের জন্য মেয়ে ঠিক করে রেখেছো? না। কেন রে, আমরা কি ভুল কোনো কাজ করছি নাকি? না আপু, ভুল কাজ তো করো নাই, বাট আমার কি বিয়ে করার বয়স হয়েছে নাকি? নিশি এই কথা শুনে ধপ করে মাহফুজের কান টেনে ধরে। এই রামছাগল, কি বললি তুই? তোর বিয়ের বয়স হয় নাই? আবার কথাটা বলে দেখ তো। এই আম্মু, ওকে আমার কান ছেড়ে দিতে বলো। আমার ব্যথা লাগছে তো। হাত দিয়ে কান ছাড়াতে গেলাম, কিন্তু তখনই বাবা মায়ের পিছনে চোখ পড়ল। আর কোনো এক নেশা যেন আমাকে আঁকড়ে ধরলো, কারণ সারা একটা আকাশি রঙের শাড়ি পরে এসেছে। ওকে দেখেই তো আমার অজ্ঞান হবার পালা। মেয়েটা এমনিতেই দেখতে পরীর মতো, তারপর আবার আকাশি রঙের শাড়ি পরেছে, একদম জান্নাতি হুরের বর্ণনার মতো লাগছে। নিশি মাহফুজের এই বিষয়টা খেয়াল করে, তাই কান ছেড়ে দিয়ে সারার দিকে তাকায়। নিশিও অবাক হয়ে যায়, কারণ সেই একই এরকম লোকে মাহফুজের সামনে সারাকে আসতে বলেছিল, কিন্তু নিশি নিজেও জানতো না সারা এইরকম অপরূপ লাগবে। মাহফুজকে কয়েকবার ধাক্কা দেয়, কিন্তু মাহফুজ এক নাগারে সারার দিকে তাকিয়ে আছে। তখনই সারা বিষয়টা খেয়াল করে, লজ্জায় লাল হয়ে যায়।
নিশিও পরিস্থিতি শান্ত করতে একটু জোরে কাশি দেয়। এতে মাহফুজ হঠাৎ করে চমকে ওঠে, যেটা দেখে হঠাৎ করে সবাই হেসে দেয়। মাহফুজও বেশ লজ্জা পায়। নিশি মাহফুজের কানের কাছে এসে ফিসফিস করে বলে, ভাইয়া সারা বুকে আমরা ভাবি বানাবো, এটাই সবার ভেবে রেখে রাখছি। নিশির কথা শুনে লজ্জায় নিজের রুমে চলে গেলাম। এখন সবার সামনে যেতে বেশ লজ্জা লাগছে। কি করে বসলাম এটা? যাক, এটা কোনো ব্যাপার না। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। এদিকে হাসান সাহেব হ্যাকারদের নিয়ে একটা টিম গঠন করে। ইতিমধ্যেই সবাই নিজের কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের সার্ভারে হার্ড একটা কোডিং দেয়াল তৈরি করছে, যেটার কোড ভেঙে বড় বড় সব হ্যাকাররাও হাঁপিয়ে যাবে, কিন্তু হ্যাক করতে পারবে না। এই টিমের মেইন বস বানিয়ে দেয় মাহফুজকে। যত হ্যাকার গ্রুপ হাসান সাহেবদের ইউআইডি গ্রুপের শত্রু ছিল, তাদের সবাইকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। ইতিমধ্যে পুরো দেশে এটা ভাইরাল হয়ে গেছে। ইউআইডি সংস্থার নাম সবার মুখে মুখে। মাহফুজকে হাসান সাহেব এসব কিছু আগেই জানিয়ে দিয়েছিল। ঘুম থেকে উঠে দেখি ল্যাপটপের নোটিফিকেশন আসছে। সেটা চেক করতেই তো চোখ কপালে। নাসিমকে হাসান সাহেব আমাদের মেইন টিমে নিয়ে নিয়েছে। মাহফুজ ভাইয়া, আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার সংস্থায় আমাকে নিয়ে নিবে। সত্যি হাসান স্যার খুব ভালো একটা মানুষ। তোকে নিয়েছে দেখে আমিও অনেক খুশি রে। আসলে হাসান সাহেব যোগ্যতা দেখে নেয়। মনে করিস না যে আমার সাথে কাজ করিস বলে নিয়েছে। হাসান সাহেব একদিন তোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছিল, তারপর থেকে মনে হয় তোর উপরে নজর রেখেছে। তোর কাজ দেখে খুশি হয়ে তোকে সংস্থায় নিয়েছে। আমার জন্য দোয়া করবেন ভাই। আমি আপনাদের সব ধরনের সহযোগিতা করতে চাই। আর আপনাকে কংগ্রাচুলেশন এইচকে সংস্থার থেকে হ্যাকার নিয়ে আসার জন্য। সত্যি দেশের জন্য অনেক বড় একটা কাজ করলেন। ওভাবে বলিস না রে ভাই, এ তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আচ্ছা, তুই আগামীকাল অফিসে চলে আয়, একসাথে কথা বলবো। নাসিমের সাথে কথা বলা শেষ করলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। রাত অনেক খুশির মধ্যে দিয়ে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তখনই আমার রুমে সারা চলে আসলো, হাতে ভাতের প্লেট। এই যে আপনার জন্য খাবার নিয়ে আসলাম, আপনি তো অফিসের জন্য দেরি করে ফেলছেন। হঠাৎ করে আজকে খাবার নিয়ে চলে আসলে যে, ব্যাপারটা কি বলো তো? সারা একটু লজ্জা নিয়ে, ব্যাপার আবার কি হবে? প্রত্যেকদিন আপনাকে দেখি যে সময়ের মধ্যে অফিসে চলে যান, কিন্তু আজকে যাচ্ছেন না, তাই খাবার নিয়ে চলে আসলাম। যাক, ভালোই হলো, আমাকে আর নিচে যাওয়া লাগলো না। এবার খাবারগুলো দাও তো আমাকে। সারা মাহফুজকে খাবারগুলো দিয়ে চলে গেল। মাহফুজ আর কি না ভেবে খাবার শেষ করে অফিসে চলে গেল। হাসান সাহেব মাহফুজকে দেখে অনেক খুশি হলেন। মাহফুজ, তোমাকে স্বাগতম। তুমি অফিসে আসলে মনে হয় যে আজকের দিনটা আমার অনেক ভালো কাটবে। ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আপনি নাসিমকে আমাদের গ্রুপে নিয়েছেন শুনে অনেক ভালো লাগলো। সত্যি স্যার, নাসিমের মতো এমন ছেলে পাওয়া যায় না। হ্যাঁ, সেজন্যই ওর সমস্ত কিছু খোঁজ নিলাম, আর খুব ভালো খবর পেলাম নাসিমের ব্যাপারে। তাই ওকে আমাদের কাছে নিয়ে নিলাম। আর হ্যাঁ, তোমার সাথে কাজ করার জন্য ওকে তোমার সহকারী হিসাবে রেখেছি। স্যার, সেটা তো খুব ভালো কথা। আচ্ছা, নাসিম আসলে আমার রুমে চলে যেতে বলবেন, আমি আমাদের অতিথিদের সাথে দেখা করে আসি। ঠিক আছে, যাও। নাসিমকে বলা আছে তোমার কাছে যাওয়ার জন্য। বাকি হ্যাকারদের কাছে চলে গেলাম। ওদের সাথে হালকা কিছু নাস্তা করার জন্য রিকোয়েস্ট করলো। কিছুক্ষণ গল্প করার পর ওদের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। একটু পরেই নাসিম আমাদের সাথে এসে যোগ দিল। সবাইকে আমাদের প্ল্যানের কাজ সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তারপর সবাই নিজেদের কাজে লেগে পড়ল। নাসিম তো প্রায় সব সময় আমার কাজে হেল্প করছে। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। তখনই বাবা মা তাদের রুমে যেতে বলল। তখনই তাদের সাথে কথা বলতে চলে গেলাম। আয় বাবা, আমাদের কাছে এসে বস। আচ্ছা, বসছি। কি হয়েছে বলো? কিছু হয় নাই, তোর বিয়ে দিব তাই আর কি। দূর চাই, তুই চুপ কর তো একটু। আচ্ছা মাহফুজ, তুই তো এখন বিয়ে করার মতো উপযুক্ত হয়েছিস। তোকে একটা ভালো মেয়ের হাতে তুলে দিতে পারলেই আমাদের শান্তি। তুই কি এখন বিয়ে করতে রাজি? তোমাদের খুশির জন্য আমি সব কিছু করতে রাজি আছি। সেটা অনেক ভালো কথা। আচ্ছা, এখন বল তো, সারা মেয়েটাকে তোর কেমন লাগে? কেমন আবার লাগবে? মেয়েটা তো অনেক ভালো, নম্র ভদ্র একটা মেয়ে, অনেক ভালো লাগে। আমি ভেবেছি সারা মেয়েটার সাথেই
তোকে বিয়ে দেব। সারার আম্মু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাই দুই পরিবারের সম্পর্ক আরও ভালো করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সারাকেও ব্যাপারটা বলেছি, মেয়েটা রাজি আছে। কিন্তু তোর কি সিদ্ধান্ত বল? হ্যাঁ আম্মু, মেয়েটাকে আমারও অনেক পছন্দ। আমি এই বিয়েতে রাজি আছি। আচ্ছা, আমি একটু সারার সাথে গিয়ে কথা বলে আসি। তারপর সোজা সারার কাছে চলে গেলাম। এই মেয়ে, তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, অনেক আগে থেকেই পছন্দ করি। আমাকে বিয়ে করতে রাজি আছো? সারা লজ্জা মাখা মুখ নিয়ে হ্যাঁ, আমি রাজি আছি বলেই মাহফুজকে জড়িয়ে ধরলো। এই যে আপনারা এখানে কি করছেন এখনো? আগামী সপ্তাহে ওদের বিয়ে, সবাই দাওয়াত খেতে চলে আসবেন। আল্লাহ হাফেজ।